আজকে আমাদের স্পেশাল গেস্ট লিপিকা বিশ্বাস, যিনি একজন সাইক্লিস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। স্পোর্টসের প্রতি এত আগ্রহ, উৎসাহটা তুমি কোথা থেকে পেয়েছো? এই যে আমি অ্যাডভেঞ্চার স্পোর্টসে এসেছি, সেটা কিন্তু আমার দাদা মাউন্টেনিয়ার ছিলেন। মানে ওটা একটা স্বপ্নের জগৎ ছিল আমার কাছে। কি এমন ঘটেছিল ওখানে যে শেরপাড়া মানে ওরকমভাবে মারা গেছিল? ওটা হলো সব থেকে খতরনাক একটা জায়গা, কুম্ভু আইসফল। আইসের পুরোটাই তো বরফ, এরকম একটা বিশাল বরফের চাই এরকম করে ভেঙে পড়েছিল। এবং ওই যে যেখানটায় ভেঙে পড়ে ওই লাইনটায় যে কজন মানুষ ছিলেন ওরা ওইখানেই চাপা পড়ে মারা যান। একটা 10,000 ফিটে গিয়েও প্রকৃতি যে কোনো সময় ছাড়খাড় করে দিতে পারে, সেটা আমরা জানি। 2015 সালে যেটা হয়, একটা বড় ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পটা এত জোর ছিল যে পাশে পুমেরু পিক আছে, মাউন্ট পুমেরু, এবং আমাদের টেন্টটা না এরকম করে দুলে উঠলো। তখন আমাদের শেরপা দাই বলছেন যে দিদি পিছে দেখিয়ে, তো এরকম পেছন দিকে পুমেরু পিক, এরকম করে যখন পেছনে ঘুরেছি তখন সুনামি দেখেছিলে, বরফ মানে জল কেমন উঁচু হয়ে আসছে, ঠিক সেইভাবে দেখছি যে বরফ এরকম আসছে। তো ওটা যখন দেখেছিলাম তখন ভাবিনি যে বেঁচে ফিরবো। কেন মনে হলো যে সাইকেলটাকেই আমি আমার লাইফে চুজ করব? সাইকেলটা আসলে না একটা ভালোবাসা, একটা স্বাধীনতা। এই যে আমি ইউরোপ গিয়েছিলাম একা, সেটা কিন্তু গুগল সার্চ করে আমি কোনো ভারতীয় মহিলাকে পাইনি যে এইরকমভাবে একা পুরো জিনিসপত্র নিয়ে বিদেশে গিয়ে সাইক্লিং করেছে, একা পুরো 2 মাস ধরে। সেটা আমি প্রথম, আমি বলবো এটা একটা অ্যাচিভমেন্ট। ফার্স্ট ইন্টারন্যাশনাল যখন স্টার্ট করলে সোলো ট্রিপ, কোন কোন দেশে গিয়েছিলে? আমি প্রথমবার যখন যাই 2018 সালে, তখন আমি গিয়েছিলাম, আমি জার্মানি থেকে শুরু করেছিলাম। 6টা দেশ গিয়েছিলাম আমি প্রথমবার। জার্মানি, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড। আজকে যে আমাদের স্পেশাল গেস্ট, তার সাথে আলাপ করানোর আগে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। খুব ছোটোবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, গুপি গাইন বাঘা বাইন, যেখানে ভূতের রাজা খুব খুশি হয়ে 3টে বর দান করেছিল। গুপি আর বাঘা একে অপরের হাতে তালি দিয়ে ওদের যেখানে মনে হতো সেখানেই ওরা পৌঁছে যেত। কিন্তু সেটা তো কাল্পনিক, বাস্তব জীবনে তো সেটা পসিবল না। আমাদের বাস্তবটা ভীষণ কঠিন। সব কিছু মেনটেন করে তারপর গিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারি। কিন্তু এমন একজন আছে, সে যদি মনে করে যে আজকে আমার কোথাও যেতে ইচ্ছা করছে, সে কিন্তু চট করে সেই জায়গায় পৌঁছে যেতে পারে। খুব অবাক লাগছে তো? ঠিক আমারও লেগেছে। কিন্তু সেটা কিভাবে? সবটাই জানবো তার কাছে। আজকে আমাদের স্পেশাল গেস্ট লিপিকা বিশ্বাস, যিনি একজন সাইক্লিস্ট। লিপিকা দি, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে নমস্কার। স্পোর্টসের প্রতি এত আগ্রহ, সেই ব্যাপারে কি তোমাকে কেউ ইন্সপিরেশন দিয়েছিল? মানে উৎসাহটা তুমি কোথা থেকে পেয়েছো? সেটা কিন্তু আমার দাদা মাউন্টেনিয়ার ছিলেন। আচ্ছা। সো যেহেতু আমার দাদা মাউন্টেনিয়ার ছিলেন, যেটা হতো, দাদা যখন পাহাড়ে যেত, এক্সপিডিশনে যেত, দাদার রুকস্যাক আমি পিঠে নিয়ে ছাদে ঘুরে বেড়াতাম, দাদা ফিরে এলে ছবিগুলো দেখতাম। মানে ওটা একটা স্বপ্নের জগৎ ছিল আমার কাছে। আমার ভীষণ টানতো, মানে আমার সবসময় মনে হতো আমিও যেতে চাই। তো সেই ইচ্ছেটা আস্তে আস্তে যত বেড়েছে, তত আমি আমার স্বপ্নের কাছে পৌঁছেছি আর কি, যেটা করতে চাই সেটার দিকে এগিয়েছি। ফার্স্ট অ্যাচিভমেন্ট কী ছিল তোমার? অ্যাডভেঞ্চার স্পোর্টসে যদি বলো তুমি, ফার্স্ট অ্যাচিভমেন্ট আমি যখন 94-এ, আমার চাকরিও হয়েছে 1994-এ, এবং আমি অ্যাডভেঞ্চার স্পোর্টসেও একই বছরে এসেছি। যার জন্য যেটা হয়, আমাদের একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস তো ভালো খরচের একটা খেলা, তো সেটার জন্য আমাকে বাড়িতে হাত পাততে হয়নি। আমি দুটো একসাথে শুরু করার জন্য আমি কিন্তু নিজের খরচা নিজেই করেছি। যেটা আমার করতে হয়েছিল, আমার বাড়িতে পারমিশনের একটা ব্যাপার ছিল। দাদারা যেমন হয় একটু প্রোটেক্টিভ, দাদা প্রথমে একটু আপত্তি করছিল যে পাহাড়ে যাবি, দরকার নেই। খুব যে আপত্তি তা না, একটাই ছিল যে যাবো কি যাবো না। আমি তখন বাবার কাছে গিয়েছিলাম, আমার মনে আছে। বাবাকে গিয়ে আমি এটা বলেছিলাম যে তোমার ছেলে পাহাড়ে যায়, আমিও যাব। তো বাবা বলেছিলেন তুমি যাও, আমি তো তোমায় বারণ করিনি। এবং এই একটা হ্যাঁ কিন্তু আমার জীবনটাকে পাল্টে দিয়েছে। আমি ধরো অ্যাডভেঞ্চার স্পোর্টসে এসেছি 1994-এ। 94-এই আমি আমাদের এলাকায় নবাবগঞ্জ মাউন্টেন লাভার্স বলে একটি ক্লাব আছে, তো ওখান থেকে আমি রক ক্লাইম্বিং কোর্স করি। এবং যেটা হয়, যেহেতু ডানপিটে হওয়ার দরুনে আমি কিন্তু রক ক্লাইম্বিং কোর্সে গিয়ে বেস্ট ট্রেনি হয়েছিলাম। সেখানে অনেক ট্রেনি থাকে, 50-60 জন, তাদের মধ্যে আমি বেস্ট ট্রেনি হয়েছিলাম মেয়েদের মধ্যে। তারপরে আমি 95-এ আমার প্রথম ট্রেকিং, যেটা কিনা অনেক মানুষের একটা স্বপ্ন, কিন্তু সেটা দিয়ে আমি শুরু করেছিলাম কালিন্দী পাস ক্রস। যারা একটু ট্রেক সম্পর্কে বা মাউন্টেনিং জানেন তারা জানবেন, 19,500 ফিট হাইট, যেটা আমার প্রথম ট্রেকিং ছিল। এবং এই রাস্তাটাও যথেষ্ট টাফ ছিল, মোরেন, গ্লেশিয়ার, বোল্ডার জোন, অনেক কিছু পেরিয়ে যেতে হয়।
তো প্রথম ট্রেকে যেহেতু আমি যাচ্ছি, আমার ক্লাবের অনেকে বলেছিলেন যে আরে ওকে তোমরা এই প্রথম এত একটা টাফ ট্রেকে নিয়ে যাচ্ছ, ও কি পারবে? তো আমি সবসময় আমার ক্লাব মেম্বারদের থ্যাংক ইউ দিই যে ওরা ভরসা করেছিল আমাকে কিন্তু নিয়ে গিয়েছিল, এবং প্রথম ট্রেক আমি সফলভাবে কমপ্লিট করি। তারপরে গিয়ে আমি কোর্স করেছিলাম, বেসিক মাউন্টেনিং কোর্স HMI-তে, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, জানো তোমরা, যেটা দার্জিলিংয়ে আছে। আমাদের 54 জন ট্রেনি ছিলাম আমরা মেয়েদের, তো সেখানে আমি বেস্ট ট্রেনিং হই ওখানেও। তো সেটা একভাবে শুরু হয়। 97-এ আমি অ্যাডভান্স কোর্স করেছি, তারপরে মাউন্টেনিং এক্সপিডিশন করেছি কিছু। আমার হায়েস্ট 22,500 ফিট যেটা আমি সামিট করেছিলাম মাউন্ট বিধান গারোয়ালে। তারপরে আরও বেশ কিছু এক্সপিডিশন করার পর এটা কি ট্রেনিং হিসাবে করেছিলে তুমি? আমি HMI-তে যে দুটো করেছি, বেসিক কোর্স আর অ্যাডভান্স কোর্স, এটা ট্রেনিং, এটা 28 দিনের একটা ট্রেনিং হয়। এবং আমি মেয়েদের কোর্সই করেছিলাম, এটা মিক্সড কোর্সও হয়, মেয়েদের কোর্সও হয়। সো আমি মেয়েদের কোর্স জয়েন করেছিলাম। 28 দিনের টোটাল থাকে, গ্লেশিয়ারে নিয়ে যাওয়া, ক্লাইম্বিং, আইস ক্লাইম্বিং থেকে শুরু করে সব কিছু, এবং পিক ক্লাইম্বিংও থাকে তার মধ্যে আর কি। তো পুরো ট্রেনিংটা দেওয়া হয় যে একজন মানুষ মাউন্টেনিয়ার হওয়ার জন্য যা যা কিছু দরকার, তোমার পাহাড়ে কিভাবে রগড়াতে হয় একটা মানুষকে, মানে পাতি কথায়, কারণ গ্লেশিয়ার ট্রেনিং হয়, বরফে রাখা হয়, টেন্ট করে থাকা হয়, সব কিছু। এটা কি তোমাকে ট্রেন করা হচ্ছে তখন? হ্যাঁ, HMI দার্জিলিংয়ে যেটা আছে, ইনস্ট্রাক্টররা যায় প্রচুর, পুরো সিস্টেম ওটা আর কি। আচ্ছা, এখনো চলছে। তো ওখানে আমি বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স করি। তারপরে মানালি থেকে 2003-এ আমি অ্যালপাইন কোর্স করি। আবার 2013-তে আমি আবার অ্যালপাইন কোর্স করেছিলাম, মানে এর সাথে সাথে আমার অন্যান্য কিছুও চলেছে। আচ্ছা। সো সাইক্লিংও এসছে একটা সময় এইভাবেই। ফার্স্ট কবে তুমি নিজের মতো করে মাউন্টেনিয়ারিং স্টার্ট করলে? এবার মাউন্টেনিং কোর্স করার পরে কি হয়, মাউন্টেনিং কোর্স আমরা যদি না করি তাহলে যেটা হয়, একটা এক্সপিডিশনে গেলে তখন আমাকে হয়তো বেস ক্যাম্পেই রাখা হবে, কারণ আমার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আমাকে আর উপরে নিয়ে যাওয়া হবে না। সেটা মাউন্টেনিং কোর্স করা মানে আমি সেই অভিজ্ঞতাটা পেলাম, যেটা কিনা আমি পিক অবধি সামিটে যেতে পারবো, লিডারশিপ দিতে পারবো, সেই জায়গাটা তৈরি হয়। আমি গেছি ক্লাবের সাথে এক্সপিডিশনে, কিন্তু তার সাথে সাথে আমার অভিজ্ঞতার জন্য আমি তখন লিডারশিপ দিয়েছি ক্লাব এক্সপিডিশনে, সামিটে গিয়েছি, এই কাজগুলো আর কি অ্যাড হয়েছে তার সাথে। কোন সামিটে গেছিলে? যেটা বললাম, মাউন্ট বিধান সামিট করেছি, স্মৃতিধর সামিট করেছি, মনিরাং এক্সপিডিশনে গেছি, কেদারডোম এক্সপিডিশনে গেছি, বিভিন্ন সময়ের সাথে সাথে কাংলা টার্বো এক্সপিডিশনে গেছি। এগুলো করতে করতে আমি যখন 2013 সালে অ্যালপাইন কোর্স করি, সুনিতা হাজরা, অনেকেই আমরা জানি সুনিতা হাজরার নাম। সুনিতা আমার অনেক পুরনো বন্ধু, আমরা যখন মাউন্টেনিং করি একসাথে আমরা শুরু করেছিলাম। তো সুনিতা তখন বলেছিল যে লিপি আমরা এভারেস্ট এক্সপিডিশনের জন্য চেষ্টা করতে পারি। তখন অলরেডি আমাদের পশ্চিমবাংলা থেকে এভারেস্ট এক্সপিডিশনে লোকজন যাচ্ছে। তো সেটা 2013 সালে আমরা যখন ফিরে আসি তখন আমরা প্ল্যান করি। তো আমি তখনও ভাবিনি, কারণ এভারেস্ট এক্সপিডিশন আমরা সবাই জানি একটা বড় বাজেটের ব্যাপার, অনেক কিছু লাগে তার সাথে। কিন্তু আস্তে আস্তে কোথাও একবার যদি মাথায় ঢোকে তখন আমরা ভাবি যে হ্যাঁ, চেষ্টা করতে পারি। তো 2014 সালে কিন্তু আমি এভারেস্ট এক্সপিডিশনে গিয়েছিলাম, এবং যেটা হয় 2014 সালে একটা অ্যাভলাঞ্চে 17-18 জন শেরপা মারা যান। এক্সপিডিশনটা অ্যাবান্ডন করে দেওয়া হয়, আমাদের সবাইকে ফিরে আসতে হয়। ওখানে কিরকম সিচুয়েশন ফেস করেছো? সেটা 2014 সালে যখন গিয়েছিলাম, বেস ক্যাম্পে দিন 15 থাকার পরে বেস ক্যাম্প অবধি ট্রেক করে গিয়ে এভারেস্ট এক্সপিডিশনে যেটা হয়, আমরা মোটামুটি কম বেশি জানি অনেকেই, যে বেস ক্যাম্পে একটা লম্বা সময় থাকতে হয়, প্রায় 1 মাস, কারণ অ্যাক্লিমেটাইজ করতে হয়। ওই 1 মাসের মধ্যে বেস ক্যাম্পে ট্রেনিং হয়, যে ল্যাডারগুলো দিয়ে ক্রেভার্স ক্রস করা হয় সেই ল্যাডারে চলার ট্রেনিং হয়, ওপরে যাওয়ার, এবং নর্মালি যেটা হয় ক্যাম্প 1-এ নিয়ে যাওয়া হয়, ক্যাম্প 1 থেকে আবার নিচে নিয়ে আসা হয়, আবার ক্যাম্প 2 থেকে নিচে নিয়ে আসা হয়, আবার ক্যাম্প 3 অ্যাক্লিমেটাইজেশনের জন্য, কারণ আমরা তো প্লেনল্যান্ডের মানুষ। সেখানে এভারেস্টের সামিটটা হলো 29,000 ফিটের বেশি। এবার ক্যাম্প 2, ক্যাম্প 4-এর হাইট হলো 28,000 ফিট। এই যে হাইটগুলো, আমি যদি একবার সোজা চলে যাই আমি বাঁচবো না। আচ্ছা। আমাদের পাহাড়ের নিয়মই হলো ওয়ার্ক হাই স্লিপ লো, তুমি ওপরে গিয়ে কাজ করো, নিচে এসে ঘুমাও, তাতে আমাদের বডি অ্যাক্লিমেটাইজড হয় অনেক বেটার। যার জন্য ওপরে নিয়ে যাওয়া হয়। এই যে ওপরে আমি থাকছি একদিন থেকে আবার নেমে আসছি, যখন আমি নিচে নামছি আমার বডি অ্যাক্লিমেটাইজড বেশি হচ্ছে, যার জন্য এই পুরো প্রসেসটা হয় কিন্তু এভারেস্ট এক্সপিডিশনে। বেশিরভাগ মানুষেরই, কেউ যখন এই নিয়মগুলোকে ব্রেক করে না তখন সমস্যা হয়, শারীরিক সমস্যা শুরু হয়। এই যে সইয়ে সইয়ে নেওয়া বলে একটা কথা আছে, এটাকে সওয়ানো হয় শরীরের সাথে। তো আমি যদিও ওপর দিকে যাইনি, কারণ 2014 সালে আমাদের ওপরে যাওয়ার আগেই যখন ওপরের ক্যাম্পগুলো কিন্তু, আর এই এক্সপিডিশনগুলো একদম খুব সত্যি কথা শেরপাদের ওপর ডিপেন্ড করেই হয় বেশিরভাগ আমরা যারা যাই। তো শেরপারা যখন ওপরে গিয়ে ক্যাম্প করেন, যখন ক্যাম্প 1-এ যাওয়ার সময় 2014 সালে এক্সপিডিশনে তোমার ওই যে অ্যাভালাঞ্চ ভেঙে পড়ে, 17-18 জন শেরপা মারা যান, যার জন্য শেরপাড়াই সে বছর বলেন যে আমরা এবছর আর যাব না, কারণ আমাদের এতগুলো ভাই
একবারে মারা গিয়েছেন, তার মানে এটা আমাদের জন্য কালা বছর, আমরা আর উপরে যাব না। সো আমাদের কিছু করার থাকে না, নিচে থেকে মন্ত্রীরা যান হেলিকপ্টারে, বেস ক্যাম্পে বিশাল মিটিং হয়, যে ঠিক করা হয় যে এক্সপিডিশন অ্যাবান্ডন করা হলো, কারণ শেরপা না গেলে সম্ভব নয় এক্সপিডিশন, এভারেস্ট এক্সপিডিশনে যেটা হয়। কি এমন ঘটেছিল ওখানে যে শেরপারা ওরকমভাবে সবাই মানে ওরকমভাবে মারা গেছিল? বেস ক্যাম্প থেকে যখন ক্যাম্প 1-এ যাওয়া হয়, ওটা হলো সব থেকে খতরনাক একটা জায়গা, কুম্ভু আইসফল। কুম্ভু আইসফলে না প্রচুর ক্রেভাসেস আছে, এবং এই যে রাস্তাটা তার পাশে এরকম সাইডে একটা কর্নিশ মতো ছিল, আইসের পুরোটাই তো বরফ, এরকম একটা বিশাল বরফের চাই এরকম করে ভেঙে পড়েছিল, এবং ওই যে যেখানটায় ভেঙে পড়ে ওই লাইনটায় যে কজন মানুষ ছিলেন ওরা ওইখানেই চাপা পড়ে মারা যান। তার মধ্যে আমরা মানে বেস ক্যাম্প থেকে আমরা জুম করে ক্যামেরা দিয়ে দেখছি, আমরা যখন খবর পেলাম যে ওখান থেকে হেলিকপ্টার বডি লিফট করছে, যে যারা মারা গেছেন তাদের ডেড বডিগুলো ওখান থেকে তুলছেন, তুলে বেস ক্যাম্পে নিয়ে এসে তারপর আবার নিচে নিয়ে যাচ্ছেন। তো ওই এক জায়গায় এতগুলো মানুষ এইভাবে মারা যায়। এভারেস্ট এক্সপিডিশনে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বহু রকম, অনেক সোজা বলে অনেকে অনেক কিছু বলেন, তার সাথেও প্রকৃতি তো একটা 10,000 ফিটে গিয়েও প্রকৃতি যে কোনো সময় ছাড়খাড় করে দিতে পারে, সেটা আমরা জানি। যার ফলে আমরা সে বছর ফিরে আসি, কিন্তু আমাদের যেটা হয় এভারেস্টের জন্য একটা বড় রয়্যালটি নেয় নেপাল সরকার, সেই রয়্যালটিটা এক্সটেন্ড করে দেওয়া হয় পরের বছরের জন্য। যে আমরা 14 সালে ফিরে এলাম, কিন্তু আমাদের রয়্যালটিটা 15 সালের জন্য দিতে হবে না, নেক্সট ইয়ারের জন্য। তো যার ফলে আমি আবার গিয়েছিলাম 15 সালে, 2015 সালে। সেটা কি সাকসেসফুল হয়েছিল? না, সেটা সাকসেসফুল বলতে সেটা একদম আমার জীবনটাকেই ঘুরিয়ে দেয় আমি বলবো, কারণ 2015 সালে যেটা হয় একটা বড় ভূমিকম্প হয়েছিল, সেটা হয়তো খেয়াল থাকবে তোমাদের, কলকাতাতেও যেটা রেশ এসেছিল, নেপাল ওটার বেস ছিল, এবং তখন আমি এভারেস্ট বেস ক্যাম্পে, সেই সময় সেটা আমার নতুন জীবন আমি সবসময় বলি, কারণ আগের বছর শেরপারা মারা গিয়েছিলেন, ওই বছর আমরা মরতে মরতে বেঁচে ফিরেছিলাম। ওখানেও তার মানে সেরকম সিচুয়েশন হয়েছিল, সাংঘাতিক, মানে জাস্ট পেছন ফিরে মৃত্যুকে দেখেছি, দেখে ভাবিনি যে আজকে এখানে বসে থাকবো, আমি সবসময় বলি। কারণ যেটা হয়েছিল, এত ভূমিকম্পটা এত জোর ছিল যে পাশে পুমেরু পিক আছে, মাউন্ট পুমেরু, সেই পুমেরু থেকে না পুরো আইস এরকম করে ভেঙে এসেছিলো, এই যে নাড়া পড়লে যেটা হয় বরফ, যেটা এরকম করে ভেঙে এসেছিলো। এবং আমার মনে আছে তার ঠিক আগের দিন আমাদের ক্যাম্প 1 যাওয়ার কথা ছিল, এবং ওখানে যেটা হয় রাতে চলা হয়, কারণ এত আইস তো, রাতে আইসটা জমাট বাঁধা থাকে, যার জন্য ভাঙে কম, গলে যায় কম, চলতে সুবিধা হয়, যার জন্য ওই হেড টর্চ লাগিয়ে পুরো লাইন দিয়ে বরফের মধ্যে চলে, রাত্রিরে 12টা 1টায় কেউ চলা শুরু করে, এরকমভাবে হাঁটা হয় এভারেস্ট এক্সপিডিশনে। সো আমাদের আগের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেটা হয় 8টার সময় খেয়ে শুয়ে পড়ি, আবার 11:30 12টায় উঠে একটা রেস্টের পর উঠে তারপর রেডি হয়ে যাওয়া হয়। তো আমরা যখন উঠলাম 12টার সময়, তখন আমাদের শেরপা বললেন যে কিচেন থেকে, যে দিদি ওয়েদার খারাপ হয়, সো যাইয়ে, আজ নেই যা পাएंगे, কাল যাएंगे। তো কিছু করার নেই, আমরা শুয়ে পড়লাম। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমি আর সুনিতা ছিল, আমরা একটা টেন্টে বসে গল্প করছি। তো কথা বলতে বলতে হঠাৎ জাস্ট বেস ক্যাম্পটা না, নিচে জল, ওপরে বরফ, এরকম, ঠিক আছে, জমাট বরফ, যেখানটা তোমরা থেকেছিলে, হ্যাঁ হ্যাঁ, নিচে জল, বিস্তীর্ণ এলাকা, পুরো বরফের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটা লম্বা সময় ধরে ওই এলাকাটা তৈরি হয় এভারেস্ট বেস ক্যাম্পটা, যেটা একটা গ্রামের মতন তৈরি হয়ে যায়, টেন্টওয়ালা গ্রাম তুমি বলতে পারো, চারিদিকে টেন্টে আলো জ্বলছে ক্যাম্পগুলো, এবং আমাদের টেন্টটা না এরকম করে দুলে উঠলো। সুনিতা বলছে, লিপি টের পেলি কিছু? তো আমরা হ্যাঁ, বলতে না বলতে আবার খুব জোরে মনে হলো আমরা নৌকোয় বসে আছি। সেই মুহূর্তে আমরা টের পেলাম যে ভূমিকম্প, যে এরকম করে দুলছে। তো আমরা দুজনে পরিমরি করে টেন্ট থেকে বেরিয়ে এসে, মানে জুতো পরতে পারছি না এরকম অবস্থা। আমাদের সাথে গৌতম ঘোষ ছিলেন, গৌতমদা মারা গেছেন মনে আছে, গৌতমদা পাশের টেন্টে ছিল, গৌতমদাও চিৎকার করছে তখন। এবং আমরা বেরিয়ে আমাদের যেটা হতো, সবসময় না আমরা যেহেতু ওপরে যাব, আমরা কুম্ভু আইসফলের দিকেই নজর রাখতাম, মানে আমরা এরকম করে কুম্ভু আইসফলের দিকে তাকাচ্ছি যে কি হলো, একটা আওয়াজ পাচ্ছি, তখন আমাদের শেরপা দাই বলছেন যে দিদি পিছে দেখিয়ে। তো এরকম পেছন দিকে পুমেরু পিক, এরকম করে যখন পেছনে ঘুরেছি, তখন সুনামি দেখেছিলে, বরফ মানে জল কেমন উঁচু হয়ে আসছে, ঠিক সেইভাবে দেখছি যে বরফ এরকম আসছে, অ্যাভালাঞ্চ। তো ওটা যখন দেখেছিলাম তখন ভাবিনি যে বেঁচে ফিরবো। তো আমরা যে যার দৌড় মারি আর কি, যেদিকে মনে হয়। তো আমি দৌড়ে গিয়ে এই চেয়ারটার মতোই এরকম একটা পাথর ছিল, সেই পাথরটার নিচে আমি এরকম করে বসে যাই। সুনিতাকে পাশের একজন কোরিয়ান ছিলেন, জাস্ট ওকে টেনে নিয়ে চলে যায়।
আর গৌতমদা এরকম চলতে গিয়ে না উবুড় হয়ে পড়ে যান। গৌতমদার ওপর দিয়ে বরফ চলে যায় এবং আমি টের পাই আমার পাথরের ওপর দিয়ে বরফ যাচ্ছে আমার কানে, গায়ে, মানে ওই অ্যাভলান্সটা চলে যাচ্ছে ওপর দিয়ে আর কি। তারপরে ওখান থেকে পেছন থেকে উঠলাম, মানে এই যে অ্যাভলান্সটা গেল না, পুরো যে বেস ক্যাম্পটা একটা গ্রাম হিসাবে তৈরি হয় একদম ছাড়খাড় করে দিয়ে গেল। টেন্টগুলো কি হলো? কোরিয়ানদের টেন্ট তো দেখছি একদম ভেঙে চুরে গেছে, আমাদের টেন্ট কোনোটা ভেঙেছে কোনোটা গোটা। আমার টেন্টের যেহেতু দরজা খোলা ছিল, আমরা গল্প করছিলাম, বন্ধ করার সময় পাইনি, আমার টেন্টের ভেতরে পুরো বরফ ঢুকে গেছে, একদম আইস এসছে, সেই বরফ ঢুকে গেছে। তখন আমরা সবাই কাঁপছি, মানে কি হয়ে গেল যে আমরা বেঁচে আছি, ওটা একটা অদ্ভুত, মানে আমি এখনও বলতে বলতে কিন্তু আমার একটা শিভারিং হচ্ছে। ওটা একটা অদ্ভুত মুহূর্ত ছিল। তারপর ফিল করি যে না, আমরা বেঁচে আছি। গৌতমদা বললো আমি একটু দেখে আসি কি অবস্থা চারদিকে। তো ফিরে এসে বললো যে একদম বেস ক্যাম্প তছনছ হয়ে গেছে, এবং বেস ক্যাম্পে তখন ওই যে বরফটা এসেছে তাতে 18-20 জন মানুষ মারা গেছেন। তখন তো আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, কোনো ফোন ইন্টারনেট কিচ্ছু কাজ করছে না। ঘণ্টাখানেক পরে আমাদের এজেন্সির থেকে ফোন করলো আমাদের লবণ শেরপা, এবং কলকাতা থেকেও তখন অলরেডি টিভিতে সব খবর হয়ে গেছে, বাড়ি থেকেও ফোন এলো যে এরকম সাংঘাতিক ভূমিকম্প হয়েছে। এবং আমাদের শেরপা বললেন যে আপ লোগ জিতনা জলদি হো সকে যে জরুরি সামান হ্যায় ও লেকে উহা সে নিকালিয়ে। কারণ ওটা তো আমি যেটা বলছি বরফের ওপর যে আবার ভূমিকম্প হবে, মানে আমরা তখন ভাবছি কী করব। তো আমাদের শেরপা তখন ফোন করছে যে যত তাড়াতাড়ি সম্ভব যা কিছু তোমাদের কাছে আছে নিয়ে বেরিয়ে পড়ো। আমি এখন কাঁপছি, কিন্তু এটা যখনই বলি আমার ভীষণ একটা সাংঘাতিকই হয়, কারণ আমি টের পাই যে আমি বেঁচে আছি। ওই যে মুহূর্তটা, সেটা মনে হয়েছিল আমি শেষ, আর বাঁচবো না। তো সেই মুহূর্তে আমাদের জাস্ট এমার্জেন্সি যা জিনিসপত্র সেইটুকু নিয়ে, কারণ ওখানে যদি আবার ভূমিকম্প হয়, যদি এরকম হয় যে বরফটা ফেটে গেল, আমরা ঢুকে যাব। ওখান থেকে গোরক্ষেপ যে জায়গাটা, গোরক্ষেপে মাটি আছে, বললো তোমরা যত তাড়াতাড়ি পারো গোরক্ষেপ চলে এসো। এবং আমরা তখন সবাই দেখা যাচ্ছে পুরো বেস ক্যাম্পের লোকজন লাইন দিয়ে আমরা চলেছি। কতটা ডিস্টেন্স ছিল ওই জায়গাটা? ওখানটা 10 কিলোমিটার মতো রাস্তা, আমরা পুরো টানা হেঁটে যাচ্ছি। হ্যাঁ। আর ওদিকে ওই রকম একটা দুর্যোগ। হ্যাঁ, দুর্যোগ তখন আর কি, সেই ঝড়ের পরবর্তী যে অবস্থা, রাস্তায় না কোথাও কারো ক্যামেরা পড়ে আছে, কারো ক্র্যাম্পন পড়ে আছে, যা কিছু আমরা নিয়ে যাই সেটা ঝড় যে কোথায় কোথায় কাকে নিয়ে এসছে। ফিরছি যখন পুরো লাইন দিয়ে মনে হচ্ছে যেন মহাপ্রস্থানের পথে যাচ্ছি সবাই, একটা অদ্ভুত একটা সিচুয়েশন। বাকি হোটেলে জায়গা নেই, বাইরে টেন্ট করা হয়েছে, সবাই তো ওখানে আশ্রয়ের জন্য পৌঁছেছি। আমরা দুজনে মিলে একটা স্টোর রুমে জায়গা পেলাম যেখানে শেরপাড়ার জিনিসপত্র রাখে। বললো আপাতত তোমরা এখানে থাকো, তারপরে দেখছি। এবং আমাদের কলকাতা থেকে আর একটা টিম যারা গিয়েছিল, দেবদাস আছে, মলয় আছে, ওদের সাথে দেখা হলো যে ওরাও ওখানে আছে, সৌরভ, আমি, সুনিতা, আমরা থাকলাম ওখানে। এবং তারপর দিন যেটা বলেছিল সত্যি আবার কিন্তু ভূমিকম্প হলো, যেটা আমরা ওখান থেকে দেখলাম। ওটা মাটি তো। কি দেখলে? এই যে পুমরিতকে আমরা টের পেয়েছি যখন বেস ক্যাম্পে, তখন আমাদের উপর ভেঙে আসছে, আর তখন ওখান থেকে আমরা দেখছি যে পুমরিতকে ভেঙে নামছে নিচে এবং পুরো কাঁপছে মাটি। কিন্তু যেহেতু মাটিতে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে তখন কোথাও একটা খানিকটা সেফ আমরা যে। এবং তারপরে যেটা হলো যে আমাদের এজেন্সি খবর দিল যে এবছরের মতো আবারও বাতিল হয়ে গেল এভারেস্ট এক্সপিডিশন। কারণ যেটা ক্ষতি হয়ে গেছে ওইটুকু সময়ের মধ্যে সেটা আর পূরণ করা সম্ভব নয়। যেভাবে ভেঙে চুরে ধ্বংস হয়ে গেছে এবং মানুষজন মারা গেছেন ওই বরফে চাপা পড়ে, যেটা আমরা চাপা পড়ে মরিনি, আমাদের ওপর দিয়ে বরফটা চড়ে গেছে, সেই বরফে কিন্তু অনেকে চাপা পড়ে মারা গেছে। এবং আরও খারাপ লাগছিল, আমরা যখন ট্রেক করে বেস ক্যাম্প যাচ্ছিলাম, একজন কোরিয়ান মেয়ে, একজন ডক্টর, একটা বাচ্চা মেয়ে, বছর 25-28 হবে, ওকে দেখতাম একদম সিল্কি হেয়ার, প্রত্যেক দিন বিকেলবেলায়, আমাদের তো টুপি টুপি পরে থাকতাম ঠান্ডায়, ওনা ওই সিল্কি হেয়ার ঘুরে বেড়াতো, সবার সাথে কথা বলতে, ভীষণ প্রাণবন্ত একটি মেয়ে। আমরা শুনলাম যে ওর ওই যে বরফটা গেছে, ওর সাথে তো অনেক পাথর, অনেক কিছু গেছে, একটা বড় পাথর ও ঠিক এখানে হিট করেছিল, ওর স্পট ডেড হয়ে গেছিল মেয়েটি। তো এরকম আরও মানুষজন মারা গেছে। তো আমরা ডিসাইড করলাম যে নেমে যাওয়া ছাড়া আমাদের কাছে অপশান নেই। তো আমরা নেমে এলাম এবং নামতে নামতে না আমি নিজেই সাগর মাতা, মানে এভারেস্টকে আমরা ওখানে নেপালিরা সাগর মাতা বলে, তো আমি নমস্কার জানিয়ে ফিরে এসেছিলাম। আমার মনে হয়েছিল যে এক তো আমি নতুন জীবন পেলাম, আর যে জিনিসটা দুবারেও হলো না, এবং দ্বিতীয়বার এইরকমভাবে আমি বেঁচে গেলাম, মৃত্যুর মুখ থেকে বাঁচলাম, আর এখানে আসা উচিত না। কারণ কোথাও বলে না যে একটা তোমাকে আলটিমেটাম দেয় যে তুমি বুঝে যাও। তো আমার মনে হয়েছিল যে আমি আর আসবো না। আমি নমস্কার জানিয়ে ফিরে এসেছিলাম যে আমি আর এভারেস্ট এক্সপিডিশনে যাব না, কারণ অ্যাডভেঞ্চার তো শুধু এভারেস্ট নয়, অনেক কিছু আছে। তো আমি সেবার ফিরে আসি,
আমার যে টিমে আমি বলছিলাম সুনিতা, গৌতম দা, পরেশ দা, সুভাষ আমার টিম মেম্বার ছিল। 2016 সালে কিন্তু ওরা আবার যায় এবং আমাকে প্রচুর বলেছিল, গৌতম দার প্রচুর এক্সপিডিশন করা অভিজ্ঞ একটা মানুষ। গৌতম দার টার্গেট ছিল যে যতবার না হবে আমি এভারেস্ট এক্সপিডিশনে যাব। ওটা নিয়ে ওনার 4 বার ছিল। খুব মেন্টালি এফেক্টেড হয়েছিল সেই সময়টা খুব ছিলাম, কারণ আমাকে সবাই বলার পরেও আমি পরের বছর যাইনি 2016-তে। এবং আমি বিশ্বাস করি কোথাও একটা থামতে হয়, কারণ 2016-তে আমার টিমের এই যে গৌতম দা, পরেশ দা, সুভাষ, এরা 3 জনে কিন্তু মারা যায় এভারেস্টে। হ্যাঁ, তো সেটার থেকে আমার মনে হয়েছিল আমি সাংঘাতিক ঠিক ডিসিশন নিয়েছিলাম। সুনিতাও হয়তো মারা যেত। এইটা না একটা ধোঁয়াশা আছে যে ওরা সামিট থেকে ফেরার পথে না যাওয়ার পথে মারা গেছে, ওই সময়ের কেউ ছিল না সেইভাবে। সুনিতাকে একজন বিদেশি ক্লাইম্বার তার অক্সিজেন দিয়ে ওকে সাপোর্ট দিয়েছিল বলে সুনিতাকে শুধু উদ্ধার করা গেছিল, সুনিতা বেঁচে ফিরেছিল। বাকি 3 জনেই কিন্তু ওখানে মারা যায়। এবং এমন ঘটেছিল যে ওরা মারা যায়? কেউ বলে এক্সস্ট হয়ে গেছিল, কেউ বলে অক্সিজেন শেষ হয়ে গেছিল, সেটা বুঝতে পারা যায়নি, কিন্তু 3 জনে মারা গেছিল। গৌতম দার বডি 1 বছর পরে ওখান থেকে উদ্ধার করে আনা হয়েছিল। সেই যে ডিসিশনটা আজও আমার মনে হয় আমি ঠিক ডিসিশন নিয়েছিলাম, কারণ আমার টিম মেম্বার, আমি ওই টিমে ছিলাম। আজকে যদি আমি 2016 সালে ওই এক্সপিডিশনে থাকতাম তাহলে আমি জানি না আজকে এখানে বসে থাকতাম কিনা। তো ওটা একটা আলাদাই। এবং সেইবার নামার সময় মনে হয়েছিল আমি নতুন কিছু করব, অন্যভাবে ভাববো। তারপরেই তুমি ডিসাইড করলে যে আমি এই 2 চাকার সাইকেল নিয়ে কিছু একটা ভাবনা চিন্তা করব, তাই তো? একদমই। তারপরেই বলতে পারো তার আগে কিন্তু আমি সাইকেল এক্সপিডিশনও আমার পাহাড়ের সাথে সাথে করেছি আমি। কারণ আমার 2003 সালে প্রথম আমি কলকাতা থেকে অযোধ্যা পাহাড় গিয়েছিলাম, আমার প্রথম লং ডিস্টেন্স সাইক্লিং। তারপরে আমি 2011 সালে আমি কলকাতা থেকে কন্যাকুমারী যাই, কিন্তু একটা উইমেন্স টিমের সাথে, সেটা গ্রুপে। আবার 2011 সালেই ইউথ হোস্টেল যেটা দিল্লিতে আছে, OHAI, ওনারা অর্গানাইজ করেছিলেন কুল্লু থেকে খারদুংলা 18,380 ফিট হাইটের, সেটা আমি করেছি 2011 সালেই। আবার 2012 সালে আমি গুয়াহাটি থেকে তাওয়াং গিয়েছি সাইকেলে। 2015 সালে কলকাতা থেকে বাংলাদেশ কক্সবাজার গিয়েছি। তো এগুলো তার সাথে সাথে চলছিল। কিন্তু আমি যখন ফিরে আসি তারপর আমার মনে হয় যে অনেক আমি গ্রুপের সাথে গেলাম, এবার আমি একা বেরোতে চাই। তোমার হঠাৎ কেন মনে হলো যে সাইকেলটাকেই আমি আমার লাইফে চুজ করব জীবনে এগিয়ে যাওয়ার জন্য? সাইকেলটা আসলে না একটা ভালোবাসা, একটা স্বাধীনতা। সাইকেলটাকে আমি আরও কেন ভালোবাসি জানো তো? সাইকেলে যখন আমি আমার মালপত্র সব কিছু চাপিয়ে যাচ্ছি না, আমি যে জায়গা দিয়ে যাচ্ছি, আমি যেখানে দাঁড়াচ্ছি, সেইখানের মানুষের কিন্তু আমার প্রতি একটা রেসপেক্ট তৈরি হয়। কারণ আমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আসছি। এবং সাইকেল তুমি দেখবে, মানে আমরা যখন কলকাতায় সাইকেল চালাই, বাবুরা যখন গাড়ি নিয়ে যায়, তাদের কাছে আমরা খুব দুঃসাহের জায়গা। হ্যাঁ, এটা আমি দেখেছি। কারণ গাড়ি আর সাইকেলের মাঝে একটা বড় ব্যারিয়ার আছে। কিন্তু তুমি যখন গ্রাম বাংলা যেখান দিয়ে যাবে, তুমি দেখবে বেশিরভাগ মানুষ সাইকেল চালায়, যার ফলে প্রত্যেকটা মানুষের কাছের কিন্তু সাইকেল। যখন একটা মানুষকে সেই সাইকেলে করে ভ্রমণ করতে দেখে না, মানুষ ভীষণ আপন করে নেয়। সাইকেল আলাদাই। সাইকেল নিয়ে কখনো কোথাও আমার আমি একটা ইভেন্ট হয় এখানে BRM বলে, সেটা সুপার র্যান্ডোনিয়ার বলে একটা তার খেতাব হয়। আমি এই কলকাতার জন্য আমি প্রথম মহিলা যে এই খেতাবটা পেয়েছি, সেটার জন্য একটা ক্যালেন্ডার ইয়ারে সুপার র্যান্ডোনিয়ার, এটা একটা টাইটেল, ঠিক আছে? সেটা কোন 2017 সালে। 17 সালে। এখন আরও 4-5 জন হয়েছে সেটার জন্য এই খেতাবটা পেয়েছি, কিন্তু আমি প্রথম। সেটার জন্য 200, 300, 400, 600 এই দূরত্বগুলো একটা স্ট্রেচে তোমাকে কমপ্লিট করতে হবে, একটা টাইম থাকে তার জন্য। 600 কিলোমিটার সব থেকে বেশি যেটা আমি করেছিলাম, তার জন্য 40 ঘন্টা ছিল। 40 ঘন্টার মধ্যে 600 কিলোমিটার কমপ্লিট করতে হবে। তুমি তোমার মতো করে রেস্ট নেবে, সেটা তোমার ব্যাপার। সাইকেল চালিয়ে গেছো? হ্যাঁ, আমি 20 মিনিট ঘুমিয়েছি, আমার মনে আছে, রাস্তার ধারে। 10 মিনিট। কি রকম জায়গা ছিল? আমাদের হ্যাঁ, একটা হলো ভাঙা দোকানে, আর একটা একদম সিম্পল রাস্তার ধারে শুয়ে পড়া। অ্যাডভেঞ্চারে যখন যাই তখন সব একদম আমি রাস্তায় শুয়ে থাকি। আমার তুমি যদি দেখো আমার ছবিও দেখবে, আমি হেলমেট মাথায় দিয়ে রাস্তায় শুয়ে আছি, আমার সাইকেল দাঁড় করানো। তো তখন মাটি সব আমার জায়গা আর কি। সেই সময়টা কি ছিল? কি রাত্রিবেলা না সকালবেলা? যখন আমি 600 কিলোমিটার করি তখন আমরা এখন অনেকে পার্টিসিপেট করে, তখন অতটা লোক ছিল না। আমরা 4 জন পার্টিসিপেট করেছিলাম, তার মধ্যে 3 জন পুরুষ, আমি একজন মহিলা। এবং বাকি 3 জনের রেসিং সাইকেল ছিল, সরু চাকা যেটা, সেটা স্পিড অনেক বেশি। আর আমার হাইব্রিড সাইকেল ছিল, যেটা আমার ট্যুরিং সাইকেল। অবভিয়াসলি ওদের থেকে আমার স্পিড কম, তো যার জন্য আমি বলেছিলাম তোমরা তোমাদের মতো বেরিয়ে যাও, আমি আমার মতো যাব।
আমরা সিটি সেন্টার 2 থেকে রাত 12টায় শুরু করেছিলাম এবং পুরো সিটি সেন্টার 2 থেকে কোলাঘাট পেরিয়ে খড়গপুর পেরিয়ে পুরো সোরো বালাসোর পেরিয়ে সোরো পর্যন্ত যে জায়গাটা, ওখান থেকে আমাদের রিটার্ন করার ছিল, ওই পর্যন্ত আমি রাত 12টায় শুরু করে পরদিন সন্ধ্যে 7টা আমি ওখানে পৌঁছাই। কন্টিনিউয়াস সাইকেল চালিয়েছি। হ্যাঁ, কোথাও আমি থেমেছি, একটু হয়তো খেয়েছি করেছি। তারপরে ওখান থেকে যখন ব্যাক করি তখন একটি ছেলে আমার সাথে ছিল, আমার সাইক্লিস্ট বন্ধু বলেছিল ম্যাম আমি তোমার সাথে থাকবো। বাকি যে যাওয়ার রাস্তাটা ওই সারা রাত কিন্তু আমি একা সাইকেল চালিয়েছি এবং এই রাস্তা আমরা সবাই জানি প্রচুর লরি যায়। অ্যাবসলিউটলি। হ্যাঁ, প্রচুর লরি মানেই আমরা একটা অন্য কালচারের মানুষজনের কথা ভাবি, যে আমাদের মনে হয় যেন আমরা আনসেফ, কিন্তু আমার কোথাও কোনো সমস্যা হয়নি। এই যে সারা রাত একা চালিয়েছি, দোকানে চা খেয়েছি, কোথাও কিন্তু কোনো, সবথেকে বড় কথা আমার মানসিক একটা জোর থাকে যে আমার সবসময় আমি না তৈরি থাকি, আমি যখন বেরোবে যে যা হবে আমি দেখে নেব, আমি এটা ভেবেই বেরোই, যা হবে আমি ফেস করব, যা হবে আমি দেখে নেব। আমার কিন্তু কোথাও কিছু হয়নি। এবং এই তারপরে যে আমি সোলো বেরিয়েছি সেটাও আমি একদম এটা মাথায় নিয়েই বেরিয়েছি, যা হবে দেখে নেব, কিন্তু কোথাও আমার সেরকম কোনো সমস্যা হয়নি। এই যে আমি ইউরোপ গিয়েছিলাম একা, সেটা কিন্তু গুগল সার্চ করে আমি কোনো ভারতীয় মহিলাকে পাইনি যে কিনা একা গেছে, যে এইরকমভাবে একা পুরো জিনিসপত্র নিয়ে বিদেশে গিয়ে সাইক্লিং করেছে একা পুরো 2 মাস ধরে। সেটা আমি প্রথম, আমি বলবো এটা একটা অ্যাচিভমেন্ট। ফার্স্ট ইন্টারন্যাশনাল যখন স্টার্ট করলে সোলো ট্রিপ কোন কোন দেশে গিয়েছিলে? আমি প্রথমবার যখন যাই 2018 সালে, তখন আমি গিয়েছিলাম, আমি জার্মানি থেকে শুরু করেছিলাম, 6টা দেশ গিয়েছিলাম আমি প্রথমবার। জার্মানি, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড। আমি নরওয়ে থেকে একটা জাহাজে ডেনমার্ক হিটশেল এসেছিলাম, ওখান থেকে আবার জাহাজে আমি আইসল্যান্ড যাই, কারণ ওটাই অপশান। গিয়ে আবার আইসল্যান্ডে সাইকেল নিয়ে ঘুরেছিলাম। আর 2019 সালে আমি তোমার শ্রীলঙ্কা যাই। শ্রীলঙ্কা যখন যাই তখন দিল্লির একজন মহিলা আমার সাথে ছিল, সুচন্দ্রা বলে। ও বলেছিল দিদি তুমি তো যাও, আমাকে নিয়ে যাবে, আমি কখনো ইন্টারন্যাশনাল সাইক্লিং করিনি, বাইরে যেতে চাই। তখন আমি বললাম ঠিক আছে চলো, কলকাতা আমার বাড়িতে এসেছিলো, তখন ও আর আমি প্ল্যান করি। শ্রীলঙ্কা মোটামুটি একসাথে পুরোটাই কভার করেছি বলা যায়, কিন্তু অনেক সময় কম, আরও বেশি সময় না, কারণ শ্রীলঙ্কাটা ভীষণ সুন্দর একটা দেশ, আর অনেকটা আমাদের দেশের মতনই, অনেক সিমিলার, এবং মানুষজন ভীষণ ভালো, কোথাও কোনো থ্রেটনিং বলো, কোথাও কিচ্ছু ফিল করার জায়গা নেই। এবং শ্রীলঙ্কায় যখন আমরা গিয়েছিলাম 2019 সালে, তখন নেগম্বয়ে একটা ব্লাস্ট হয়েছিল, হয়তো পেপারে দিয়েছিল, খেয়াল আছে কিনা, মসজিদে বোধহয় ব্লাস্ট হয়েছিল। সেই ব্লাস্টের সময় আমরা নেগম্বো থেকে 100 কিলোমিটার দূরে, কিন্তু আমরা না কোথাও ওখানকার মানুষজনে আলাপ আলোচনা কোথাও কিছু টের পাইনি যে ওখানে ব্লাস্টটা হয়েছে। কলকাতা থেকে ফোনে আমরা জানলাম যে ওখানে ব্লাস্ট হয়েছে, কিন্তু কোথাও কিচ্ছু আনসেফ কিছু ফিল করিনি। খালি সেদিন যেটা হয়েছিল, আমরা একটু রাত পর্যন্ত সাইকেল চালাবো, তারপর কোথাও একটা অফবিট জায়গায় আমরা টেন্ট করে থাকবো। কিন্তু সেদিন ওই ব্লাস্টের জন্য কারফিউ জারি করেছিল যে 6টার মধ্যে তোমাকে ঢুকে পড়তে হবে, তুমি যেখানেই যাও না কেন। কিন্তু আমরা যখন 6টা বেজে গেছে তখনও আমরা ধারে কাছে হোটেল কিচ্ছু পাচ্ছি না। তো কি করব, তখন না লোকাল বাড়িতে নক করছি। প্রথম যে বাড়িটা নক করলাম, গিয়ে যে এরকম আমরা ভারতবর্ষ থেকে এসেছি, যে সাইকেল নিয়ে ঘুরছি, যে আজকে রাতটা যদি আপনাদের বাড়িতে আমাদের থাকতে দেন, কারণ আমাদের কাছে এই মুহূর্তে অপশান নেই। কিচ্ছু দেখতে চাইলেন না। মা আর 2 ছেলে বাড়িতে ছিল, বাবা শহরে কলম্বোতে থাকে। তো কথা বলে ইভেন তারপরে না আমরা বেশ মানে কিছুক্ষণের মধ্যেই একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। আমাদের সাইকেলের লাগেজটা তো প্যানিয়ার রাখে, অন্যরকম ব্যাগ হয়, ওরকম একটা ব্লাস্টের পরে কিন্তু বিশ্বাস করা খুব মুশকিল যে তোমার ওই ব্যাগে কি আছে না আছে, কিন্তু সেটা মানুষ বিশ্বাস করে। এটা বিশাল বড় ব্যাপার আর কি, বিশাল বড়। 2019-এ শ্রীলঙ্কা ঘুরে আসার পর আবার 2019 সালেই আমি বেরিয়েছিলাম। সেবার আমার 6টা দেশ টার্গেট ছিল। আমি অস্ট্রিয়া ভিয়েনা থেকে শুরু করেছিলাম। অস্ট্রিয়ার পরে আমি যাই স্লোভাকিয়া, তারপর হাঙ্গেরি, তারপর সার্বিয়া, তারপর বুলগেরিয়া, তারপর টার্কি। আর টার্কি থেকে আমি একদিনের জন্য আমার মানে টার্কিতে আইভালিক বলে একটা গ্রামে ছিলাম। সেই গ্রামে যেটা হয় যে আমি ওখান থেকে দেখি খুব কাছে গ্রিসের মেথিলিনি বলে একটা আইল্যান্ড। আমি কলকাতায় আমার যে বন্ধু অরূপ ঢালি, মেন আমি যার সাথে প্ল্যান করেছি, ওই বলতে পারো লাত মেরে আমায় বের করেছিল। মানে এভাবেই বলবো, যখন আমি ভাবছি যে আমি কোথায় যাব একা, ভারতবর্ষে যাব না কোথায় যাব, মানে নিজেও ভয় পাচ্ছি যে একা যাব। আমার কিন্তু মানে আমি বলি জার্নিটা হলো ভয়টাকে জয় করার জার্নি। মানে ধাক্কা মেরে বলি না জলে ফেলে দিলে সাঁতার শিখে যাই, অরূপই কিন্তু আমায় বলেছিল লিপি তুমি ইউরোপ যাও, স্ক্যান্ডিনেভিয়া ভীষণ সুন্দর আর একটা সেফ কান্ট্রি মেয়েদের জন্য, যে তুমি ইউরোপ যাও তুমি পারবে।
আমার তখনও সংশয় ছিল আমি পারবো কি না। আমাকে অরূপ ঢালি যে বন্ধু, ওর ফ্যামিলি, ওয়াইফ, বাচ্চা, ওরা ভীষণ ক্লোজ আমার, তো ওরাই আমাকে বলেছিল যে পারবে। তো আমি বেরিয়েছিলাম ওর ধাক্কাতেই বলা যায়, একসাথে বসে আমরা প্ল্যান করতাম কোথায় যাব কোথায় যাব না। তখন অরূপের সাথে কথা বললাম যে অরূপ এত কাছে টার্কি থেকে গ্রিস, তাহলে ঘুরে আসি। তখন কিন্তু আমার মাথায় কোথাও নেই যে আমার টার্কি সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমি বেরোলে যে আমার আবার ভিসা লাগবে টার্কি ঢোকার জন্য, তখন উত্তেজনায় এত কাছে গ্রিস, আর একটা দেশ, ঘুরে চলে আসি। আমি একটা ফেরির টিকিট করলাম যে আমি পরদিন ফিরবো, ওই দিন গিয়ে সেটা কি সাইকেল নিয়ে গিয়েছিলে? একদম সাইকেল নিয়ে, ফেরিতে আমার সাইকেল তুলে নিয়ে সাইকেল নিয়ে গ্রিস চলে গেলাম। গিয়ে মেথিলিনি বলে ওখানে আইল্যান্ডে গিয়ে বিচে টেন্ট করে থাকলাম। আবার যখন ফেরত আসছি, আমি যখন টার্কি ঢুকছি, তখন ইমিগ্রেশনে আমাকে আসতে দিয়েছে। আমি না ভীষণ রেগে গেছি যে আমার তো ভিসা আছে, তোমার সমস্যাটা কোথায়? তখন উনি আমাকে সাইড করে দিয়ে বললেন যে তোমার ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল, তোমার কিন্তু আবার টার্কি ঢোকার পারমিশন নেই। তো আমি রিকোয়েস্ট করার পর ওনারা চেষ্টা করলেন আমার ভিসাটা করার জন্য, কিন্তু তখন উত্তেজনা আমি আর একটা জিনিস ভুলে গেছিলাম। আমার ইন্ডিয়ান এমবাসি থাকে, তো সেখান থেকে কোনো হেল্প পাওনি? আমার 6 মাস পাসপোর্টে ভ্যালিডিটি ছিল না। 6 মাস ভ্যালিডিটি না থাকলে নতুন ভিসা করা যায় না। তখন আমি ভুলে গেছিলাম সেটা। তখন ওনারা করতে পারলেন না ভিসাটা। আমার পাসপোর্টটা নিয়ে নিলেন, একটা চিঠি করে দিলেন আমার সই করে নিয়ে যে আমি আর টার্কি ঢুকতে পারবো না। আমাকে ওনারা যে ফেরিতে ফিরে এসেছি সেই ফেরিতে পরদিন আমাকে গ্রিস ছেড়ে দেবেন। গ্রিস থেকে আমি আবার আমার দেশে আমার মতো করে আসবো। তো গ্রিসে কোনো সমস্যা হয়নি? যেহেতু আমি গ্রিসে যাইনি তো, কারণ আমার তো ফেরার টিকিট ইস্তানবুল থেকে। আমার ইস্তানবুলে জিনিসপত্র পড়ে আসছে, তখন আমার ট্যুরের শেষ সময় বলতে পারো, আমার বাজেট শেষ। গ্রিস গেলে আমি কি করবো? সারা রাত না ঘুমিয়ে আমি বসে আছি, কলকাতায় কথা বলছি যে আমি কোথায় কি করব। সেই সময় আমাকে বোটে রেখে দিয়েছে, বোটে রেখে সবাই দিয়েছে? চলে গেছে, বোটে রেখে দিয়েছে। আমার পাসপোর্ট নিয়ে নিয়েছে, যদি আমি পালিয়ে যাই, মানে এখন হাসছি আমি, সেই সিচুয়েশনটা আমার সাংঘাতিক, মানে ট্রমা তখন বলতে পারো। কারণ একটা জিনিস ভয় পাচ্ছি, কোনো কারণে যদি আমার গ্রিসে ঢুকতে না দেয়, এরকম অনেক সময় হয় যে আমি তো জানি না আমার গ্রিসে ঢুকতে দেবে কিনা, আমাকে টার্কিতে ঢুকতে দিচ্ছে না আমার সিঙ্গেল এন্ট্রি ভিসা। যদি গ্রিস বলে তুমি ঢুকতে পারবে না, দেন তাহলে কি করবে? এরকম সিনেমা আছে জলে ভেসে বেড়ানো। হ্যাঁ, জলে ভেসে বেড়ানো, হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে, তখন আমি ভয় পাচ্ছি যে সেটা কি হবে বলে আমি সকালবেলা উঠে আমি ভাবছি একবার, আগের দিন তো আমি কান্নাকাটি করি না, আমি প্ল্যান করছি রাতে যে আমি সকালে গিয়ে খুব কাঁদবো। একটা তো বলে মেয়েরা কাঁদলে লোকে একটা দুর্বল হয়, একটা সিম্প্যাথেটিক সিচুয়েশন হয়ে যায়। মানে তখন আমি সারা রাত বসে ভাবছি কি করতে পারি আমি। তো আমি সকালে ভাবছি কি সকালে গিয়ে আমি খুব কান্নাকাটি করবো যে প্লিজ আমাকে ঢুকতে দেওয়া হোক বলে। আমি সকালে আবার অফিসে গেছি, গিয়ে দেখছি যে অন্য একজন অফিসার, একজন ইয়ং বাচ্চা একটি অফিসার, তো ওনাকে বলতে বলতে না সারা রাতের আমার যে ট্রমাটা, আমি তখন অটোমেটিক্যালি কাঁদছি। আমি কিন্তু কোনো নাটক করছি না, মানে তখন ওটা আমার বেরোচ্ছে। আমি হাউ হাউ করে কাঁদছি যে আমি যদি ইস্তানবুল না যেতে পারি আমি কি করে ফিরবো। উনি বলছেন ডোন্ট ক্রাই লেডি, ডোন্ট ক্রাই, প্লিজ সিট বলে উনি আমায় বসতে বললেন। তখন উনি বললেন তোমার মেল আইডি বলো। আমি জানি না উনি কি করে না ভিসাটা করেছিলেন, ঠিক আছে। ভিসাটা করার পর উনি বললেন যে তুমি ভেতরে গিয়ে বসো, আমাদের সিস্টেমে যখন তোমার ভিসা আসবে তখন তোমাকে টার্কি ঢুকতে দেবো বলে। আমি 1 ঘন্টা বসে থাকলাম। 1 ঘন্টা পরেও আমার ভিসা ওনাদের সিস্টেমে এলো না। তখন উনি আমাকে টার্কি ঢুকতে দিলেন, বললেন তুমি রেস্টুরেন্টে বসো, যখন তোমার ভিসা আমাদের সিস্টেমে আসবে তারপর তোমাকে আমি পাসপোর্ট দেবো। আমি 1 ঘন্টা বসে আছি ওখানে। আরও 1 ঘন্টা পরে এসে বললেন না আমাদের সিস্টেমে তোমার এখনও আসছে না, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তোমাকে যদি রাস্তায় কেউ ধরে, তুমি তোমার মেলটা খুলে তোমার ভিসাটা দেখাবে যে তোমার ভিসা আছে। যে কি হতে পারতো, কারণ একটা আনসার্টেন একটা সিচুয়েশনে আমি চলে যাচ্ছিলাম। তারপরে নর্মালি বিদেশে আমি যেটা দেখেছি, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে না খুব বর্ডারে চেকিংয়ের গল্প খুব কম। আমাদের যেমন বর্ডারে একটা বড় অন্যান্য দেশগুলোতে থাকে। কারণ আমি যখন জার্মানি থেকে নেদারল্যান্ড ঢুকি তখন আমি দেখছি 1 কিলোমিটার দূরে নেদারল্যান্ড। আমি এবার তৈরি হচ্ছি, ছবি টবি তুলবো বর্ডারে গিয়ে একটা। কিন্তু আমি সাইকেল চালাতে চালাতে আমি বুঝলাম আমি নেদারল্যান্ডে ঢুকে গেছি। কোথাও হয়তো একটা বর্ডার ছিল মাটিতে, কোথাও একটা এরিয়া ছিল যেটা আমি নোটিসই করিনি। আমি নেদারল্যান্ডে সাইকেল চালাচ্ছি, মানে এতটাই মনে হলো এপাড়া থেকে ওপাড়ায় চলে এলাম। এরকম কোনো সিচুয়েশন হয়েছে? ধরো এই যে সোলো ট্রিপ করেছো, সোলো সাইক্লিং করেছো, কোনো জঙ্গলের এক্সপিরিয়েন্স আছে? সুইডেনে খুব ওয়াইল্ড ক্যাম্পিং হয়, মানে সুইডেন বিখ্যাতই ওয়াইল্ড ক্যাম্পিংয়ের জন্য। ওখানে তুমি একটা বাড়ির থেকে একটু দূরত্ব রেখে তুমি ক্যাম্প করতে পারো বাড়ির লোকের পারমিশন নিয়ে। একটা জায়গায় রাস্তা থেকে একটু জঙ্গলের দিকে ঢুকেছে রাস্তাটা, তা একটুখানি জঙ্গলে ঢোকার পরে আমি একটা সমান জায়গা পেলাম। তো ওই জঙ্গলে ঢুকে টেন্ট করে সাইকেলটাকে গাছের সাথে লক করে আমি আমার যেটা লেফট ওভার খাবার ছিল সেটা নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে আমি টেন্টে ঢুকে গেলাম। আমি যখন এরকম ওয়াইল্ড ক্যাম্পিং করি তখন যেটা করি যে আমি তো এরিয়াটাকে জানি না কিছু, যখন অন্ধকার হয়ে যায় তারপরে আমি আর আলো জ্বালাই না। কেন?
কারণ আলো জ্বাললে সেখানে মানুষ বলো, জন্তু জানোয়ার বলো, যাই বলো, তাদের কাছে একটা যাবে যে এখানে কেউ একটা আছে। ওই গোটা জঙ্গলটার মধ্যে তুমি টেন্ট খাটিয়ে পুরো অন্ধকার করে ওইভাবে থাকতে? একদম একদম। অন্ধকারের একটা ভাষা আছে বলে না, আমাকে বহু মানুষ বলে যে তোমার ভয় করে না, তুমি একা জঙ্গলে থাকো? এই ভয়টা একটা জার্নি, জানো তো। আমি যখন অ্যাডভেঞ্চার স্পোর্টসে এসেছিলাম তখন টয়লেটে যাওয়ার জন্য আমার লোক লাগতো, কিন্তু আজকে এই জার্নিটা চলতে চলতে আমি জঙ্গলে একা টেন্ট করে থাকছি, কারণ আমি একটা দিন করে ভয়টাকে জয় করার চেষ্টা করছি। নরওয়ে থেকে ডেনমার্ক আসি আমি আইসল্যান্ড যাব বলে, যেখান থেকে যে বন্দর থেকে আমি নেব হেডশাল থেকে আমার জাহাজ, তখন আমার মনে হলো এর কাছে থাকা দরকার, যেহেতু ওটা শহরের বাইরে, আমি যদি শহরের মধ্যে চলে যাই পরদিন আমাকে আবার জাহাজে ওঠার জন্য অনেকটা আসতে হবে। আমি ভাবলাম দেখি জঙ্গলের দিকে টেন্ট করা যায় কিনা। তো জঙ্গলে ঢুকতে গিয়ে আমি আরেকজন সোলো সাইক্লিস্টকে পেলাম, গ্যাব্রিয়েলা বলে। ও তখন লাকিলি পেয়ে গেছো? হ্যাঁ, ও তখন নরওয়ে যাচ্ছে, আমি নরওয়ে থেকে আসছি। ও তখন আমায় বললো যে একদম জঙ্গলের ভেতরে, ওখানে কি বলো তো, একদম জঙ্গলের ভেতরে সরকার থেকে করা এরিয়া আছে যেখানে তুমি টেন্ট করতে পারো, সেখানে জল আর টয়লেটের ব্যবস্থা আছে। সে জায়গাটা সেফ ছিল? একভাবে সেফ, কারণ আমি যখন গিয়েছি তখন একটা স্কুলের টিম ছিল, স্কুলের বাচ্চারা চলে গেল, একভাবে পরিষ্কার করে চলে গেল। মানে এই দেশগুলো কি করে এত ভালো থাকে আমি দেখছিলাম। ওরা বেরিয়ে যাওয়ার পর ওদের দুজন টিচার পুরো জায়গাটাকে আবার চেক করলো, কতটা নোংরা কোথাও পড়ে আছে কিনা, ওরা পুরোটা পরিষ্কার করেছে কিনা। তখন আমি ওনাদের সাথে কথা বললাম, বললেন যে এখানে জঙ্গলে এই এলাকায় খুব কিছু নেই, একটু গভীর জঙ্গলের দিকে তোমার লেপার্ড বা কিছু আছে, কিন্তু ওরা নর্মালি এদিকে আসে না। আর একটা ছোট্ট পোকা আছে মশার মতন, যেটা কামড়ালে মানুষ মরেও যেতে পারে। তো ওনারা বলে সেটা চলে গেলেন। চারিদিকে বিশাল বড় বড় গাছ, ওটা একদম জঙ্গলের মাঝখানে। ওই সময় তোমার এরকম কোনো একটু ভৌতিক ব্যাপার, মানে একটুখানি প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটি ফিল করছো? যেটা এই সুপার ন্যাচারাল একটা অন্যরকম ফিলিং হয়েছিল, সেটা না একটা অদ্ভুত ফিলিং হয়েছিল। সেটা হয়েছিল বুলগেরিয়াতে ইহতিমান বলে একটা ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামটায় গিয়ে না আমি থাকার জায়গা কোথাও খুঁজে পাচ্ছি না, লোককে জিজ্ঞেস করছি, টেন্ট করাও জায়গা পাচ্ছি না, প্লাস যে আমি কোনো হোটেল বা কিছু আছে সেটাও পাচ্ছি না। সবাইকে জিজ্ঞেস করছি, ভাষাটাও ওখানে সমস্যা হচ্ছে বুঝতে। একটা থাকার জায়গা আছে কিন্তু অ্যাড্রেসটা আমি কিছুতে বুঝতে পারছি না। করতে করতে এক ভদ্রলোক গাড়ি নিয়ে যাচ্ছিলেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম। তখন উনি বললেন যে ফলো মি। উনিও খুব ভালো ইংরাজি বলতে পারেন না, বললেন ফলো মি বলে উনি আমাকে একটা জায়গায় নিয়ে গেলেন। হয় না একটা ছোট্ট বাচ্চাদের স্কুল মতো 3-4টে ঘর লাইন দিয়ে রাখা, সামনে একটা বাচ্চাদের খেলার জায়গা, একটা প্লে স্কুল টাইপের কিছু একটা। সেখানে এক ভদ্রমহিলা, এখন আর স্কুল টুল কিছু নেই, ওই 3টে ঘরে উনি থাকতে দেন। একটা বিছানা আছে, জানলাগুলোকে তুমি খুলে রাখতে পারবে না কারণ কোনো গরাদ নেই, বন্ধ করে ঘুমোতে হবে। কারণ সেদিন আমি ভয় পাচ্ছিলাম, আমি জানি না, আমার সেদিন একটা ভয় লাগছিল। আমার মনে হচ্ছিল এই ঘরের ভেতরে থাকবো, একটা অস্বস্তি হচ্ছিলো, ওই জায়গাটাতে আমার ভয় লাগছিল। কেউ কোথাও নেই, অন্ধকার, এই একটা ঘরের মধ্যে। এবং আমি শুয়ে পড়েছি অনেক রাতে, না আমার একটা অস্বস্তি হচ্ছিল, আমার না ঘুমটা ভেঙে যায়। আমি জাস্ট মানে এটা আমার এখনও অদ্ভুত লাগে, চোখ খুলে আমার একটা মনে হচ্ছিল কিছু একটা আছে, কারুর একটা মানে চলাফেরা টাইপের কিছু একটা ওপরে একটা কিছু একটা আমার মনে হয়েছিল। এটা এখনও আমি ডিফাইন করতে পারি না কি ছিল, দেখতে পেয়েছিল। হ্যাঁ, আচ্ছা কিছু একটা আমার মনে হচ্ছিল কিছু একটা আছে, মানে এই যে কিছু একটা আছে। আমি আবার চোখটা বন্ধ করে নিয়েছিলাম। তারপরে সারা রাত আমি চোখ বন্ধ করে জেগেছিলাম, আমার আর ঘুম হয়নি। আমার টর্চ হাতে নিয়ে চোখ বন্ধ করে আমি জেগেছিলাম। টর্চ জেলে যে আমি দেখব, আমি সেটাও দেখতে পারিনি, কারণ আমার ভয় লাগছিল যে টর্চ জেলে আমি যদি কিছু দেখি তাহলে আরও বেশি ভয় লাগতে পারে। হয় না যে আমি সহ্যই করতে পারবো না, সেই ভয়ে আমি টর্চও জ্বালিনি। টর্চ আমার হাতে ছিল, যদি কিছু হয় তখন আমি জ্বালবো বলে। কিন্তু সারা রাত আমি জেগেছিলাম, মানে এত যে ঘুরেছি আমি, ওই একটা জায়গাতে আমার একটা অদ্ভুত একটা ফিলিং হয়েছিল, যেটা আমার মনে হয়েছিল ঘরে কেউ আছে, কিছু একটা আছে। আমাকে একটা জিনিস বলো, এই যে তোমার সাইকেল নিয়ে এতটা লং জার্নি, বেশিরভাগটাই তুমি একা সর্ট আউট করেছো, সব কিছু একাই সলভ করেছো, সেখান থেকে তুমি কোনো গভর্নমেন্ট থেকে কোনো ইকোনমিক্যাল সাপোর্ট পেয়েছো? দেখো, আমি যখন এভারেস্ট এক্সপিডিশনে গিয়েছিলাম, এক্সপিডিশন 2বার গিয়েছি, 14-15, 2 বছরই আমাদের সরকারের একটা আছে, ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিং ফাউন্ডেশন, তো ওরা স্পন্সর 5 লাখ টাকা করে দেয়। আমি 2 বছরই অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি খুব একটা তেল মারতে পারি না মানুষজনকে, বা আমি দিদির কাছে পৌঁছতে পারিনি, কোনো মন্ত্রীর কাছে পৌঁছতে পারিনি, যার জন্য আমি কিন্তু 5 লাখ টাকাটা পাইনি। 2 বছর অ্যাপ্লাই করেও পাইনি। আমার থেকে দুর্বল বায়োডাটার লোকজন পেয়েছে, যাদের আমি জানি। তো এই যে 2 বছর আমি চেষ্টা করেছিলাম, পাইনি, তারপর থেকে আমি কোনো চেষ্টাও করি না। একটা জিনিস বলো, যে এই যে
তুমি যেই সোলো ট্রিপ করেছো সেখানে তোমার কোথাও গিয়ে একটা কি আক্ষেপ আছে যে তুমি আরও বেটার জায়গায় যেতে পারতে, আরও পৃথিবীটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারতে যদি একটু ফিনান্সিয়াল এবং মেন্টাল সাপোর্ট পেতে, কোনো ব্যাক সাপোর্ট পেতে? যেটা দেখেছি সেটা অনেক, মানে আমি মনে করি এক জীবনে যা দেখেছি আমি যদি আর কোথাও যেতেও না পারি স্মিতা, আমার কোনো আফসোস নেই। কারণ বহু মানুষ এর 10 ভাগের জন্য মরে যায় যে আমি দেখতে চাই। সেখানে আমি যতটা দেখেছি আমার মনে হয় এনাফ একটা মানুষের জন্য, একটা জীবনের জন্য। কিন্তু ইচ্ছে আছে আরও দেখার। এবং এই সাইক্লিংটাকে আমি একভাবে প্রমোটও করি বলতে পারো, যে আমার মনে হয় কোনো মানুষ যদি বাইক না চালিয়ে দিনের বাজারটাও একটা সাইকেলে করতে যায় তাহলে সে নিজেকে ভালো রাখবে, পরিবেশকে ভালো রাখবে, সব কিছু মিলে আমরা আরেকটু ভালো জায়গায় থাকবো, একটু দূষণ কম হবে, তো সেই পলিউশনটা কম হবে একদম। সেই জায়গা থেকে আমি চাই মানুষ সাইকেল বেশি করে চালাক, নিজের জন্য, পরিবেশের জন্য, মেয়েরা এম্পাওয়ার হোক। মানে আমার জার্নি, আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে বহু মানুষ আছে, বহু মেয়েরা আছে যে আমার সাথে মেসেঞ্জারে বলো অনেকভাবে যোগাযোগ করেছে। বহু মেয়ে আমাকে দেখে সাইকেল চালানো শুরু করেছে, সাইকেল কিনেছে। বহু ছেলেরাও ইভেন আমার সাথে কথা বলেছে, তারা ট্যুর করে। তো আমার মনে হয় এটা অনেক বড় পাওয়া, যে আমি যদি একটা মানুষকে এম্পাওয়ার করতে পারি স্মিতা, যে আমার সেটাই তো বড় পাওয়া। কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছো এই জার্নিতে? সাইকেল আমাকে ফেলে না, এবং আমার এত সাইকেলের জার্নি তুমি ভাববে না, তার মধ্যে আমার সাইকেল পাংচারও হয়নি কোথাও। যেখানে লোকে একটা 100 কিলোমিটার রাইডে বেরোলে 2বার পাংচার হয়ে যায়, আমার এত জার্নিতে এটা আমি বলি আশীর্বাদ মানুষের। খুব ভালো লাগলো তোমার সাথে আজকে কথা বলে। একটা জিনিস আজকে বুঝলাম, তুমি যদি মনে করো তুমি সাকসেস পাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো আর এগিয়ে চলো, তাহলেই তুমি জীবন দর্শনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবে। আজকে এপিসোডটা কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে জানাও। আমি স্মিতা আবার আসবো আরেকটা আমার নতুন গেস্টকে নিয়ে বিয়ন্ড পডকাস্টে। স্টে টিউনড।